আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। নবম শ্রেণীর ছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের খাদ্যের কাজ ও উপাদান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে মোট 12টি পাঠ আছে। আমি এটাকে 2 ভাগে ভাগ করে ক্লাস নিব। আজকে আমি পাঠ 1 থেকে 6 পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করছি। পাঠ 1-এ আছে খাদ্যের কাজ। আমরা জানি জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের ফলে যে কাজগুলো সম্পন্ন হয় তা হলো দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। এখন এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পন্ন করে থাকে। তারপরে আসো ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও খাদ্যের। প্রতিনিয়তই পুরনো কোষের মৃত্যু ঘটে যায় এবং নতুন কোষ সৃষ্টি হয়। এই মৃত বা ক্ষয়প্রাপ্ত কোষগুলির জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে এবং ক্ষয়পূরণের কাজ সম্পন্ন হচ্ছে। এটা প্রোটিন এই কাজটা করে থাকে। তো অসুস্থ থাকার পর বা আঘাতপ্রাপ্ত হলে নতুন কোষ তৈরির মাধ্যমে ক্ষতস্থানের ক্ষয়পূরণ ঘটে। তাই প্রত্যেক মানুষের শরীরেই খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো এই ক্ষয়পূরণের কাজ করে শরীরকে ক্ষয় থেকে রক্ষা করে। নিচে দেখো একটা ছক আছে যে খাদ্যের কাজ। খাদ্যের কাজে যেই 5টি কাজের কথা বললাম সেটা ছকের মাধ্যমে দেওয়া আছে। তারপরে আসো তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীরের কোষে জ্বালানির মতো পুড়ে শক্তি তৈরি করে। ফলে আমরা সচল আছি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। খাদ্য থেকে প্রাপ্ত বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে যে তাপশক্তি উৎপন্ন করে, তার ফলে আমরা কাজ করার ক্ষমতা অর্জন করি। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্যের পরিপাক এবং মলমূত্র ত্যাগ ইত্যাদি অত্যাবশ্যকীয় কাজ, যা সম্পাদন করতে শক্তির প্রয়োজন। তারপর হচ্ছে দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যার জন্য খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য গ্রহণের পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তা হলো বিভিন্ন ধরনের শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদান পুড়ে পেশি সঞ্চালনের জন্য শক্তি ব্যবহৃত হয়, নতুন কোষ গঠন করে, বিভিন্ন ধরনের দেহ তরল উৎপাদন ও নিঃসরণ হয় ইত্যাদি। এই প্রক্রিয়াগুলো সম্পাদন করতে কিছু কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ, যেমন খাদ্যের ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন ও পানি। তারপরে আসো রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। প্রতিদিনই আমাদের শরীর বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা। আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জিত হয়। পাঠ 2, খাদ্যের উপাদান। তার মধ্যে এখানে প্রোটিন নিয়ে আলোচনা করা হবে। খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদেরকে পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে।
এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত 6 প্রকার: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি। এখন প্রোটিন নিয়ে আলোচনা করা যাক। প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিওস থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। যেখানে প্রাণীর অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন। তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। এজন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। প্রোটিনের গঠন: সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। তো অ্যামাইনো অ্যাসিডকে আবার এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বড় আকারের এক একটা প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল ও একটা কার্বলিক দল বিদ্যমান থাকে। এদেরকে অ্যামাইনো অ্যাসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। আর অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলেও কোনো সমস্যা হয় না। ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলে। প্রোটিনের শ্রেণীবিভাগ: উৎস অনুসারে প্রোটিন 2 প্রকার: প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ্জ প্রোটিন। যে প্রোটিনগুলো প্রাণীজগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে, যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। আর উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলে, যেমন ডাল, বাদাম, সয়াবিন, সিমের বীজ ইত্যাদি। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে আবার 3 শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন, আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। এখানে প্রোটিন উৎস কী কী থেকে প্রোটিন উৎপন্ন হয় বা পাওয়া যায় সেগুলা যে আবারও ছকে দেওয়া হলো। তারপরে আসছে প্রোটিনের কাজ: দেহ গঠন ও বৃদ্ধি সাধন। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহকোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের শরীরের বা দেহের যে অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে তৈরি। তারপর প্রোটিনের দ্বিতীয় কাজ হচ্ছে ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করা। আমাদের কোষগুলি প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন। কোনো ক্ষতস্থান সারাতেও প্রোটিনের ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে তাপ উৎপাদন। তাপ উৎপাদনের এখানে আছে 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে। তারপর হচ্ছে দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন। বাইরের বিভিন্ন রোগ জীবাণু নানাভাবে আমাদের দেহে প্রবেশ করে নানা রকমের রোগ ব্যাধি জন্মাতে পারে। এইসব রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে তাদের বিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরি করা প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ কাজ। মনন শক্তির বিকাশ। মানসিক বিকাশেও প্রোটিন অপরিহার্য। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের সময় প্রোটিনের অভাব হলে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। তারপর হচ্ছে দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ। প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম সুপরিচালিত করে থাকে।
তারপরে প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। রক্তের প্রোটিন, হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। সর্বশেষে আছে দেহে পানির সমতা রক্ষা করে। প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে। এগুলো হচ্ছে প্রোটিনের কাজ। আর এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে অভাবজনিত লক্ষণ। কি করে বোঝা যাবে যে এই দেহের মধ্যে প্রোটিনের অভাব আছে? যে লক্ষণগুলি বা নমুনাগুলো দেখলে পরে বুঝতে পারা যাবে সেগুলো হচ্ছে দেহের বৃদ্ধি ব্যাহত হবে, ওজন কমে যাবে, চামড়া খসখসে হবে, চুলের রং ফ্যাকাশে হয়ে যাবে, মেজাজ খিটখিটে হবে, মানসিক বিকাশ পিছিয়ে পড়বে, প্রোটিনের ঘাটতিতে এনজাইমের সংশ্লেষণ কমে যায়, খাদ্য ঠিকমতো পরিপাক হয় না, বদহজম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এখানে দেখো প্রোটিনের অভাবজনিত দুইটা রোগ, একটা হচ্ছে মেরাসমাস আর একটা হচ্ছে কোয়াশিওরকর। এগুলি বহুদিন পর্যন্ত একটা শরীরের মধ্যে প্রোটিনের অভাব দেখা দিলে পরে এই রোগগুলো হয়ে থাকে। মেরাসমাস এবং কোয়াশিওরকর এই দুই ধরনের রোগ 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। আর প্রোটিনের অভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে শোথ বলে, যেই রোগটা নাকি হাতে পায়ে পানি চলে আসে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তারপরে আসো পার্ট 3, সেখানে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এই উপাদান অন্যান্য উপাদানের চেয়ে দামেও সস্তা। শরীরের তাপ ও শক্তি সরবরাহের জন্য এটার গুরুত্ব বেশি। কার্বোহাইড্রেটের গঠন। সকল কার্বোহাইড্রেটই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ সাধারণত 2:1 এই অনুপাতে, অর্থাৎ এগুলো পানিতে যে অনুপাতে থাকে কার্বোহাইড্রেটও সেই অনুপাতে থাকে। আর কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ লক্ষ্য করলে দেখা যাবে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড ও পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড যেসব কার্বোহাইড্রেট একটি মাত্র সরল শর্করার অণু দিয়ে গঠিত এবং একে আদ্র বিশ্লেষিত করলে ক্ষুদ্রতম কোনো সরল শর্করার অণু পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বা এক শর্করা বলে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। গ্লুকোজ থাকবে দানা জাতীয় শস্যে, তারপরে কিছু পরিমাণ থাকে মূলে, আঙ্গুরে, বিভিন্ন ফলে। ফ্রুক্টোজ থাকবে মধু, পাকা মিষ্টি স্বাদের ফলে, এগুলোতে থাকবে। আর গ্যালাক্টোজ যেটা, সেটা হচ্ছে দুধের চিনি বা ল্যাকটোজ ভেঙে যে গ্যালাক্টোজ পাওয়া যায়, উদ্ভিদে গ্যালাক্টোজ পাওয়া যায় না। ডাইস্যাকারাইড যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড বা সরল শর্করা পাওয়া যায়, তাকে ডাইস্যাকারাইড বলে। যেমন সুক্রোজ, ল্যাকটোজ ও মল্টোজ। এখানে ছকের মাধ্যমে ভেঙে সুক্রোজ, ল্যাকটোজ ও মল্টোজ নিয়ে আলোচনা করা হয়েছে, কোন খাবারে পাওয়া যাবে আর কোথায় কতটুকু পরিমাণে আছে। পলিস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষিত করলে অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলা হয়। যেমন স্টার্চ, গ্লাইকোজেন ও সেলুলোজ। স্টার্চ প্রাণীজগতের শক্তির প্রাথমিক উৎস হল স্টার্চ বা শ্বেতসার। উদ্ভিদে কার্বোহাইড্রেট স্টার্চ হিসাবে সঞ্চিত হয়। এদের ভাঙলে অনেক গ্লুকোজ অণু পাওয়া যায়। চাল, গম, আলু, কচু, ক্যাসাভা ইত্যাদি খাদ্যের অধিকাংশই স্টার্চ। গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত কার্বোহাইড্রেটের নাম গ্লাইকোজেন।
অনেক গ্লুকোজ অণুর সমন্বয়ে গ্লাইকোজেন হিসেবে প্রাণীর যকৃতে ও পেশিতে সঞ্চিত থাকে। উদ্ভিদ জগতে গ্লাইকোজেন পাওয়া যায় না। আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি বা কঠিন পরিশ্রম করি তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং আমাদের প্রয়োজন মেটায়। তারপর হচ্ছে সেলুলোজ। সেলুলোজ অনেক গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। এই উপাদান কেবল উদ্ভিদে পাওয়া যায়, প্রাণী জগতে পাওয়া যায় না। খাদ্যশস্য যেমন ধান, গম, যব, ছোলা এবং শাকসবজি প্রভৃতির উপরের কঠিন অংশটা সেলুলোজ। তারপরে আসো কার্বোহাইড্রেটের খাদ্য উৎস। যে খাদ্যগুলো থেকে কার্বোহাইড্রেট পাওয়া যাবে সেগুলো হচ্ছে চিনি, গুড়, মিশ্রি, ক্যান্ডি, চকলেট, মিষ্টি, সাগু, অ্যারারুট, চাল, ভুট্টা, গম, যব, আলু, বিভিন্ন ধরনের শুকনা ফল যেমন খেজুর, কিশমিশ, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙ্গুর, কলা, আপেল, তারপরে লাল শাক বা পুঁই শাক, কলমি শাক, পালং শাক ইত্যাদি। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেট আমাদের দেহে কী কাজ করে? দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ। এজন্য একে জ্বালানি খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেট সমূহ স্নেহ পদার্থ দহনে সহায়তা করে, আমাদের কিটোসিস নামক রোগ হতে রক্ষা করে। প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ গ্রহণে সহায়তা করে। অল্প প্রোটিনযুক্ত খাদ্যের প্রোটিনকে তাপ উৎপাদনের কাজ থেকে বিরত রাখে, ফলে প্রোটিনের খরচ হয় না। কার্বোহাইড্রেটের এই কাজকে প্রোটিনের মিতব্যয়ী কাজ বলা হয়। কার্বোহাইড্রেটের উপস্থিতিতে এক প্রকার জীবাণু অন্ত্রে ভিটামিন কে এবং ভিটামিন বি উৎপন্ন করে। সেলুলোজ। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। কার্বোহাইড্রেট যকৃৎকে ব্যাকটেরিয়া ঘটিত বিষক্রিয়া হতে রক্ষা করে। মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসাবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে প্রথমে দেখলাম কোন কোন খাবারে কার্বোহাইড্রেট আছে, তারপরে দেখলাম কার্বোহাইড্রেটের কাজ। এখন আসবো খাদ্যে কার্বোহাইড্রেটের অভাবের ফল। কার্বোহাইড্রেটের অভাব হলে পরে কোন ধরনের সমস্যাগুলো হয়। কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপ শক্তির ঘাটতি হয়, ফলে কাজ করার ক্ষমতা কমে যায়। আহারের সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তারপর আসো পার্ট 4, লিপিড বা ফ্যাট ও ভিটামিন। খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটি সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন পাওয়া যায়। স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। স্নেহ পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগে 2টা শ্রেণীতে ভাগ করা যায়: কঠিন স্নেহ, তরল স্নেহ। যেসব স্নেহ পদার্থ স্বাভাবিকভাবে ও চাপে কঠিন আকৃতির হয় তাদেরকে কঠিন স্নেহ বলে, যেমন প্রাণীর চর্বি, মাখন ইত্যাদি। আর তরল স্নেহ হচ্ছে যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে তরল অবস্থায় থাকে তাদেরকে তরল স্নেহ বলে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। তারপর আসো উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ। সেটাও 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ, একটা প্রাণীজ স্নেহ। উদ্ভিদ থেকে পাওয়া যাবে সেটা উদ্ভিজ্জ, যেমন নারিকেল তেল, সরিষার তেল। প্রাণী থেকে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে প্রাণীজ, যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। খাদ্য উৎস। প্রথম শ্রেণীর এখানে আবার 3টা ভাগ আছে: প্রথম শ্রেণীর স্নেহ, দ্বিতীয় শ্রেণীর স্নেহ, তৃতীয় শ্রেণীর স্নেহ। প্রথম শ্রেণীর স্নেহ, এখানে স্নেহের পরিমাণ হবে 90 থেকে 100%। এগুলো থাকবে সয়াবিন তেল, ঘি, মাখন, সরিষার তেল ইত্যাদিতে। দ্বিতীয়টা যেটা থাকবে সেটা স্নেহের পরিমাণ থাকবে 40 থেকে 50%। থাকবে হলো চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, নারকেল ইত্যাদিতে। তৃতীয় শ্রেণীর যেটা থাকবে সেটার পরিমাণ হবে
15-20%, সেগুলো থাকবে দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। আমাদের দেহে দৈনিক ক্যালোরির 20-25% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করা উচিত। এবার আসো স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে দেহে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। দেহে শক্তির উৎস হিসেবে জ্বালানি রূপে সঞ্চিত থাকে। তারপর হচ্ছে কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসাবে কোলেস্টেরল ও ফসফোলিপিড জাতীয় স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 হচ্ছে ভিটামিন এ, ডি, ই ও কে, এগুলোকে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। তারপরে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেহ থেকে তাপের অপচয় রোধ করে শরীর গরম রাখে। সর্বশেষে আছে স্নেহ পদার্থ প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে চর্মরোগের হাত থেকে রক্ষা করে। এগুলো হচ্ছে তার কাজ। আর এই খাবারের অভাবে কি হয়? অভাবের ফল হচ্ছে স্নেহজাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়, ত্বক শুকনো খসখসে ভাব ধারণ করে, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। পার্ট 5 হচ্ছে আলোচনা করা হচ্ছে ভিটামিন নিয়ে। দেখো, ভিটামিন সম্পর্কে বলা হয়েছে যে দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা গেছে যে আমাদের প্রকৃতিজাত খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ছাড়াও এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ, যেমন বেরিবেরি, রাতকানা, রিকেট, অ্যানিমিয়া ইত্যাদি দেখা যায় এবং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণে তা ভালো হয়ে যায়। এই উপাদানগুলোই হচ্ছে ভিটামিন। অর্থাৎ ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ, যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহে শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না, এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানটার চাহিদা কিন্তু খুব সামান্য, কিন্তু এর কাজকে সামান্য বলা যায় না, কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। কাজে বোঝা যাচ্ছে যে ভিটামিন খাদ্য উপাদানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ভিটামিনের শ্রেণীবিভাগের মধ্যে দেখা যাচ্ছে এটাকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বির দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে, যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে যে ভিটামিনগুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয়, তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। সেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। এবার আসো ভিটামিনের কাজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। দেহের বৃদ্ধি সাধন করে, গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। প্রাণীর বংশবৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে, শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। এখন আসো আজকের শেষ পার্ট 6। সেখানে আলোচনা করা হয়েছে ভিটামিন এ ও ডি নিয়ে। প্রথমে আসো ভিটামিন এ। ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল।
এটি বর্ণহীন ও তাপে কম নষ্ট হয়, তবে উচ্চ তাপে ও অতি বেগুনি রশ্মিতে নষ্ট হয়। ভিটামিন এ এর কাজ হচ্ছে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ অবদান রাখে। জীবদের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে, ত্বক ও ঝিল্লির কোমলতা ও সজীবতা রক্ষা করে, বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে, বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ রোধ করে, রাতের বেলায় বা অন্ধকারে অল্প আলোতে দেখতে ভিটামিন এ সহায়তা করে। এই ভিটামিন কোথায় পাওয়া যাবে সে অনুযায়ী এটাকে বা দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস। ভিটামিন এ প্রাণীজ খাদ্যে এবং বিভিন্ন কোনো প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি। দুধে বিশেষ করে কোলেস্ট্রমে যথেষ্ট ভিটামিন এ থাকে। উদ্ভিজ্জ উৎস। উদ্ভিদের বিভিন্ন অংশে হলুদ কমলা বা হলদে কমলা বর্ণে এক ধরনের রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলো খাওয়ার পর মানবদেহে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এদের ক্যারোটিন বা প্রাক ভিটামিন এ বলে। সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু ইত্যাদিতে প্রাক ভিটামিন এ পাওয়া যায়। এই ভিটামিন এর ফলে এর অভাবের কারণে কোন ধরনের রোগ হয় বা কি দেখলে পরে বোঝা যাবে যে ভিটামিন এ এর অভাব? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়। এই রোগ হলে রাতের বেলা অল্প আলোতে অন্ধকারে দেখতে অসুবিধা ঘটে। এছাড়া ভিটামিন এ চোখের ঝিল্লি শুষ্ক এর অভাবে ঝিল্লি শুষ্ক হয়ে প্রদাহ দেখা দেয়, যাকে জেরোপথেলেমিয়া বলে। ভিটামিন এ এর অভাবে চোখের পর্দার অস্বচ্ছতাও হতে পারে, একে ক্যারাটোমেলিয়েসিয়া বলে। এই ভিটামিনের অভাবে চামড়ার শুষ্কতা হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন এ এর ঘাটতি হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এগুলো হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগ। এখন আসো ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটা রিকেট রোগ প্রতিরোধ করে বলে এই ভিটামিনকে রিকেট রোগ প্রতিরোধক ভিটামিনও বলা হয়। এটা চর্বিতে দ্রবণীয়, কিন্তু পানিতে দ্রবণীয় নয়, তাপে নষ্ট হয় না। ভিটামিন ডি কী কাজ করে? ভিটামিন ডি অন্ত্র হতে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি লবণ শোষণে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে। রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। উৎস মানে কোথায় পাওয়া যায়? কড মাছের তেল, শার্ক মাছের তেল, হেলিবার্ড মাছের তেলে ভিটামিন ডি এর এগুলো হচ্ছে ভিটামিন ডি এর প্রধান উৎস। এছাড়া লিভার, দুধ, দুধ জাতীয় খাদ্যের বা ডিমের কুসুম ইত্যাদিতে পাওয়া যায়। আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল থাকে। সূর্যের অতি বেগুনি রশ্মির সহায়তায় কোলেস্টেরল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। এগুলো হচ্ছে ভিটামিন ডি কোথায় কোথায় পাওয়া যাবে। আর এখন যেটা বলা হবে সেটা হচ্ছে অভাবজনিত রোগ। ভিটামিন ডি এর অভাবে কোন ধরনের রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগে নিচের লক্ষণগুলো দেখা যায়। শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীরের বৃদ্ধি হয় না। পায়ের হাড়গুলো বেঁকে ধনুকের মতো আকৃতির হয়। বুকটা সরু ও অস্বাভাবিক আকৃতি লাভ করে। দাঁতের বিভিন্ন সমস্যা দেখা যায়। দাঁতের গঠন ব্যাহত হয়। ছোট শিশুদের হাঁটতে দেরি হয়। তারপরে হচ্ছে অস্টিওমেলিয়াসিয়া। এই রোগ গর্ভবতী বা স্তন্যদাত্রী মা ও বয়স্কদের হয়। এর লক্ষণগুলো হলো হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায়, ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে ও হাতের উপর ভর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে। কোমরে ও পায়ে ব্যথা হতে পারে। তো এতক্ষণ আমরা খাদ্যের কাজ ও উপাদান এই অধ্যায়ের
12টি পাঠের মধ্যে 6টি পাঠ নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় অংশে আবার 7 থেকে 12 পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের পাঠের এখানেই সমাপ্তি। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সামনে আবার একটি অনলাইনের পরীক্ষা হবে, সেটাও অবজেক্টিভ টাইপেরই হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।